ময়মনসিং পর্যন্ত ডাক্তার দেখাইছি, আমি সুস্থ হয়ে আবার অসুস্থ হয়ে পড়ি, এরকম কিছু আমার শরীরের ভিতরে অ্যালার্জি টাইপের কিছু বের হয়েছিল, এটা আসলে। তারপরে আমি ডাক্তার মনিরুজ্জামান স্যার এখানে আসি, আশা করি ওনার ট্রিটমেন্ট আমার কাছে খুবই ভালো লাগছে। আমার শরীরে আর কোনো এখন অ্যালার্জি জনিত নিজে বের হয়েছিল, এটার কোনো সমস্যা নাই। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। আমার ফ্যামিলির যারা আছে আমরা সবাই এই আস্থা হেলথ পয়েন্টে আমরা আসি রোগী মানে ডাক্তার দেখানোর জন্য। ওনাদের ব্যবহারে সব কিছু আমাদের অনেক ভালো লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে থাকতে হয় এবং ঘাম থেকে দূরে থাকতে হয় এবং সবসময় পাতলা কাপড় বা সুতি কাপড় পরিধান করে থাকতে হয়, বাতাসের মধ্যে থাকতে হয়। তারপরে হলো ওই জায়গাতে সাবান লাগানো যাবে না, মেডিকেটেড যে সাবান আছে বা শ্যাম্পু আছে মেডিকেটেড সাবান বা শ্যাম্পু লাগাইতে হবে। স্পেশালি এই জায়গাগুলো ঘাম অবস্থায় লম্বা সময় থাকা যাবে না, ঘামলেই পরিষ্কার পানি দিয়ে মুছে ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে, শুকায় ফেলতে হবে। আমার বাচ্চার তো খুব একটা ওজন বাড়ছে না। বাচ্চার ওজন বাড়াটা আসলে কেন প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদের আসলে মূল কনসার্নটা যদি এই সবগুলো সমস্যার সমাধান একসাথে করা যায় তাহলে বাচ্চা ওজন সাধারণত বৃদ্ধি না পাওয়ার কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনিরুজ্জামান, যারা এই মুহূর্তে আমার পেজ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টরস ক্যাফে থেকে দেখছেন, সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের ওজন না বাড়ার কারণ এবং এর প্রতিকার নিয়ে। তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন, আমার বাচ্চার তো খুব একটা ওজন বাড়ছে না, সেক্ষেত্রে কি করতে পারি? বাচ্চার ওজন বাড়াটা আসলে কেন প্রয়োজন সেটা আগে আমাদের জানতে হবে। যদি এরকম কোনো ইস্যু থাকে যে বাচ্চার ওজন বাড়ছে না এবং সেই সাথে বাচ্চা শারীরিকভাবেও দুর্বল বা তার খাবারের রুচি একদমই নেই এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও একদম কমে গেছে, সেই ক্ষেত্রে আমাদের আসলে মূল কনসার্নটা, যদিও বাচ্চাদের ক্ষেত্রে একটা ওজনের নির্দিষ্ট লেভেল আছে যে এই বয়সে এত ওজন থাকতে হবে, সেটার একটা WHO এর একটা ডিরেকশন আছে, তো সেটা তো আছেই। এর বাইরেও যদি দেখা যায় যে এই ওজন রেঞ্জের মধ্যে আছে, এরপরে বাচ্চা সুস্থ আছে, অ্যাক্টিভ আছে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে, সেক্ষেত্রে আমাকে আসলে ওজন নিয়ে না ভাবলেও চলবে। তো এরকম যদি কোনো ইস্যু থেকে থাকে, ওজন চার্টের যে ডিরেকশনটা আছে তার যে অনেকটা কম আছে বাচ্চার ওজন এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো নেই, সেই ক্ষেত্রে আমাদের মূল কনসার্নটা সেক্ষেত্রে আমাদের বাচ্চার ওজন বাড়ানোর জন্য আমাদেরকে দেখতে হবে আন্ডারলাইং কোনো কজ আছে কিনা যে কারণে বাচ্চার ওজন বাড়ছে না। এরকম হতে পারে যে বাচ্চার কৃমির সংক্রমণ হয়েছে, এই কারণে ওজন বাড়ছে না, এটা হতে পারে। জিঙ্কের অভাব আছে, এই কারণেও হতে পারে। অথবা ভিটামিন বি এর অভাব আছে, এই কারণে হতে পারে। অথবা বাচ্চার জিহ্বায় ঘা আছে, বাচ্চা একদমই খেতে পারছে না, এই কারণে হতে পারে। অথবা বাচ্চার সবকিছু ভালো থাকার পরেও বাচ্চার খাওয়ার একদমই রুচি নেই, যেটার আন্ডারলাইং কজ হিসেবে আবার বলা যায় জিঙ্কের অভাব অথবা অন্য কোনো কিছুর সমস্যার কারণে বাচ্চা এরকম হতে পারে। তার ওজন কম হওয়ার মূলত এই কারণগুলাই সাধারণত আমরা পাই। আমাদেরকে এট ফার্স্টে কারণটা ডায়াগনোসিস করে সেই অনুযায়ী ওষুধ কন্টিনিউ আমরা করতে পারি। এর সাথে সাথে আমাদেরকে আরো অন্য অনেক কিছুর উপর মনোযোগ দিতে হবে। সুষম খাবার তাকে দেয়া হচ্ছে কিনা এবং সে বাইরের খাবার দাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে কিনা, কৃমির সংক্রমণ আছে কিনা, এই ব্যাপারগুলো মূলত আমাদেরকে দেখতে হবে। যদি এই সবগুলো সমস্যার সমাধান একসাথে করা যায় তাহলে বাচ্চা ওজন সাধারণত বৃদ্ধি না পাওয়ার কোনো কারণ নেই। তো যদি আপনাদের কাছে ভিডিওটা দরকারি মনে হয়ে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাচ্চার সঠিক গ্রোথের জন্য। বাচ্চাকে কৃমির ওষুধ কত বছর বয়স থেকে খাওয়াবো? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনিরুজ্জামান, যারা এই মুহূর্তে আমার পেজ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টরস ক্যাফে থেকে দেখছেন, সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ টপিক, বাচ্চাকে কৃমির ওষুধ কত বছর বয়স থেকে খাওয়াবো। তো এই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাচ্চার সঠিক গ্রোথের জন্য। সাধারণত আমরা বলে থাকি 3 বছর বয়স হলে তখন তাকে রুটিনলি 3 মাস পর পর আমরা কৃমির ওষুধ দেওয়ার জন্য বলি। কিন্তু এর আগে যদি আমরা বাচ্চা পায়খানার সাথে কখনো কৃমি লক্ষ্য করে থাকি, সেক্ষেত্রেও বাচ্চাকে কৃমির ওষুধ এর আগেও 3 বছর বয়স না হলেও এর আগে থেকেই বাচ্চাকে কৃমির ওষুধ দেওয়া যাবে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জ্বরের তাপ কোনোভাবেই কমছে না, এমনকি প্যারাসিটামল খাওয়ানোর পরেও জ্বরের তাপ কমছে না, কি করব? আজকে আমরা জানবো এই বিষয়টার সমাধান নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনিরুজ্জামান, যারা এই মুহূর্তে আমার পেজ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টরস ক্যাফে থেকে দেখছেন, সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা আসলেই একটা কমন সমস্যা, যাদের ক্ষেত্রেই জ্বরের তাপমাত্রা বেড়ে যায় তাদের ক্ষেত্রেই আমরা এরকম পাই যে জ্বরের তাপ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ খাওয়ার পরেও কমছে না। কি কি কারণ থাকতে পারে সেটা ফার্স্টে আমাদেরকে জেনে নিতে হবে। 1 নাম্বার ওষুধ আমি যেটা খাচ্ছি
খাচ্ছি প্যারাসিটামল, সেই প্যারাসিটামলের একটা ডোজ আছে শরীরের ওজন অনুযায়ী, বয়স অনুযায়ী না। তো এই ওজন অনুযায়ী যদি আমার প্যারাসিটামলের ডোজটা সেটা আমি মুখেই খাই অথবা হচ্ছে সাপোজিটরি হিসেবে পায়খানা রাস্তাতেই ব্যবহার করি না কেন, সেটার ডোজ যদি আমার ঠিক না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কখনোই জ্বরের তাপ কমবে না। তো ফার্স্টে হচ্ছে আমাকে প্রপার ডোজ অনুযায়ী হচ্ছে আমাকে প্যারাসিটামল ওষুধটা দিতে হবে। এরপরেও যদি হচ্ছে টেম্পারেচার না কমে সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে শরীর স্পঞ্জ করে দিতে হবে। শরীর স্পঞ্জ করে দেওয়ার জন্য অবশ্যই আমাকে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই যদি আমরা ঘন ঘন শরীর স্পঞ্জ করে দিতে থাকি, মাথা থেকে পা পর্যন্ত একদম শরীরের যত জায়গা আছে সবগুলো জায়গাকে টাচ করে যদি আমরা খুব ঘন ঘন যদি আমরা স্পঞ্জ করতে থাকি তাহলে আশা করা যায় হচ্ছে জ্বরের তাপ অবশ্যই কমবে। যদি ভিডিওটা আপনার কাছে দরকারি মনে হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনিরুজ্জামান। আজকে আমরা কথা বলবো 6 মাস বয়সের আগে বাচ্চাদেরকে অন্য কোনো কিছু খাওয়ানো যাবে কিনা। তো অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা আসে তখন যখন বাচ্চা ঠিক মতো বুকের দুধ পায় না, যে সময় ক্ষেত্রে সিজারিয়ান সেকশন হয় বা হচ্ছে সিজারিয়ান সেকশনের মাধ্যমে জন্ম নেওয়া বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমরা এই সমস্যাটা বেশি ফেস করি, যে হচ্ছে বাচ্চা ডেলিভারি হয়েছে কিন্তু বাচ্চা 2 দিন হয়ে গেছে এখনো ঠিক মতো বুকের দুধ পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আসলে সবচেয়ে প্রথম কথা সেটা হলো মায়ের বুকের দুধের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না পৃথিবীতে। এবং আমরা অবভিয়াসলি বলবো হচ্ছে 6 মাস পর্যন্ত অ্যাবসলিউটলি ব্রেস্ট ফিড করানোর জন্য, অর্থাৎ 6 মাস বয়স পর্যন্ত 100% শুধুমাত্র মায়ের বুকের দুধ, অন্য কোনো কিছু না। যদি এরকম ঘটনা ফেস করতে হয় যে বাচ্চা মায়ের বুকের দুধ পাচ্ছে না, বেশ অনেকটা সময় চলে গেছে তারপরেও, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে মায়ের কোনো সমস্যা আছে কিনা বা মায়ের কি ট্রিটমেন্ট করা যায় এই ব্যাপারটাতে আমাদের হচ্ছে একটু ফোকাস করতে হবে। অনেক সময় দেখা যায় হচ্ছে বেশ কিছু মেডিকেশন আছে বা ওষুধ আছে যেগুলো দিলে মায়ের বুকের দুধ খুব দ্রুত চলে আসে এবং হচ্ছে এই সমস্যার সমাধান হয়ে যায়। এরপরেও যদি খুব একটা উন্নতি না হয় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মায়ের বুকের দুধের পাশাপাশি অন্য কি বাচ্চা খেতে পারে সেটার জন্য চিকিৎসকের পরামর্শ নিব। আর সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে কখনোই মায়ের বুকের দুধ সাক করা বা হচ্ছে চুষতে দেওয়ার যে ব্যাপারটা আছে এটা কখনোই হচ্ছে বন্ধ করা যাবে না বা কমানো যাবে না, কারণ এই প্রসেসের মাধ্যমেই মূলত হচ্ছে মায়ের বুকের দুধ প্রোডাকশনটা চালু থাকবে এবং পরবর্তীতে এটা যদি হচ্ছে বাচ্চা চুষতে থাকে ঘন ঘন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে এমনিতেই ন্যাচারালি শরীরের নর্মাল যে মেকানিজম আছে মেকানিজম অনুযায়ী এমনিতেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমরা আমাদের চেম্বারে প্রচুর এরকম সমস্যার রোগী পাই যারা হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজে থেকেই বাড়তি খাবার দেওয়া শুরু করে দেন মায়ের সমস্যার সমাধান করার চেষ্টা না করেই, যেটা খুবই খারাপ এবং হচ্ছে পরবর্তীতে বাচ্চার অপুষ্টিজনিত সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেক বেশি পরিমাণে আমরা এইসব বাচ্চাদের ক্ষেত্রে পাই। তাই এই সমস্যা থেকে বেঁচে থাকার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনার ফ্যামিলিতে যদি এরকম ছোট কোনো বাচ্চা থাকে যার ক্ষেত্রে এরকম হচ্ছে যে ডেলিভারি পরপর বাচ্চা ঠিক মতো বুকের দুধ পাচ্ছে না, প্রথমে চেষ্টা করবেন মায়ের চিকিৎসার জন্য যাতে হচ্ছে বুকের দুধ প্রোডাকশনটা ঠিক মতো শুরু হয়ে যায়। 2 নম্বরে যদি এরপরেও কাজ না হয় তখন হচ্ছে আপনারা চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে বাড়তি কোনো ফর্মুলা মিল্ক যদি অ্যাড করার প্রয়োজন মনে করেন ডাক্তার তাহলে সেটা শুরু করার জন্য। এর আগে নিজে থেকে কোনো কিছুই কখনোই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার ডায়াবেটিস কখনো নিয়ন্ত্রণে আসে নাই, সবসময় 17, 18, 20 এইরকম থাকছে। মানে আগের চেয়ে সবসময় আমার এখন আর কি 8, 9 এইরকমই থাকে এখন ডায়াবেটিস। এই চিকিৎসা পেয়ে আমি মানে খুবই খুশি আর কি। 2 বার চিকিৎসা নিয়ে আমি হচ্ছে মোটামুটি ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে। আমি আসার পর ডায়াবেটিস ছিল হচ্ছে 10.2, এখন ইনশাল্লাহ ট্রিটমেন্ট নেওয়ার পর হচ্ছে 6.5 আর কি আছে। আলহামদুলিল্লাহ। পায়ের সমস্যা নিয়ে আসছিলাম, ডায়াবেটিস পরীক্ষা হলো এবং চোখের সমস্যা দেখা হলো, প্রেশার মাপা হলো, উচ্চতা মাপা হলো, ওজন মাপা হলো। গত সপ্তাহে যে আসছিলেন তখন ডায়াবেটিস কত ছিল আপনার? আজকে কত আছে আপনার? আজকে যে পরীক্ষা করে আসলেন আজকে কত আছে? যারা এই মুহূর্তে আমাকে আমার পেজ থেকে দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা আমার পেজের সাথে কানেক্টেড আছেন সবাই হয়তো জানি যে আমরা স্পেশালি আমি আমার পার্সোনাল চেম্বারে আমি ডায়াবেটিস রোগীদেরকে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত শুধুমাত্র শুক্রবার। তো এই ডায়াবেটিস প্রোগ্রামের আমাদের একজন সম্মানিত রোগী উনি 1 সপ্তাহ আগে আমাদের কাছে এসেছিলেন। তখন কেমন ছিলেন এবং আজ কেমন আছেন, ওনার ডায়াবেটিসের অবস্থা কি ছিল, আজকে কেমন আছে সেটা ওনার সাথে কথা বলে আমরা একটু জানার চেষ্টা করব।
আচ্ছা, এখন আপনি আমার কাছে গত সপ্তাহে যা আসছিলেন কি সমস্যা নিয়ে আসছিলেন? ডায়াবেটিসের সমস্যা, চোখের সমস্যা নিয়ে এলে নিয়ে আয়া কমছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। গত সপ্তাহে যা আসছিলেন তখন ডায়াবেটিস কত ছিল আপনার? আজকে কত আছে আপনার? আজকে যে পরীক্ষা করে আসলেন আজকে কত আছে? আমিও অনেক জায়গায় ঘোরাফেরা করছি বা অনেক সময় গেছি, যাওয়ার পরে কিন্তু আমার ডায়াবেটিস কখনো নিয়ন্ত্রণে আসে নাই। সব সময় 17, 18, 20 এইরকম থাকছে। পরে এখানে আসলাম, আসার পরে মনে করেন মানে আগের চেয়ে সবসময় আমার এখন আর কি 8, 9 এইরকমই থাকে এখন ডায়াবেটিস। মোটামুটি আমি অনেক সুস্থ আছি এখন। শুক্রবার করে আসি সকালে। হ্যাঁ, খুব খুশি। এই চিকিৎসা পেয়ে আমি মানে খুবই খুশি আর কি। আমি ময়মনসিংহ গেছিলাম, যাওয়ার পরে বড় ডাক্তার দিয়ে করছি, ওই ট্যাবলেট খাই আমার কোনো কিছুই হয় না। কোনো 14-15 সবসময় থাকছে। ওষুধ খাওয়ার পরে ইনশাল্লাহ আমি অনেক সুস্থ আর কি। আমি বিগত অক্টোবর মাসে আমি ডায়াবেটিসে সিমটম লক্ষ্য করি এবং সেই সিমটমকে কেন্দ্র করে আমি এখানে আস্থা হেলথ কেয়ারে আসি, চিকিৎসা নেই। বিগত 2 বার চিকিৎসা নিয়ে আমি মোটামুটি ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে। আমি আসার পর ডায়াবেটিস ছিল 10.2, এখন ইনশাল্লাহ ট্রিটমেন্ট নেওয়ার পর 6.5 আর কি আছি। তো এখানে এসে মোটামুটি আমি অনেকটা সুস্থতা অনুভব করছি এবং যারা এখানে আসবেন বা চিকিৎসা নেবেন, আশা করি আপনারা ডায়াবেটিস বা অন্যান্য রোগের সুচিকিৎসা পাবেন। অনেক সারের দেখাইছি, অসুখ আমার ভালো হয় নাই, কমে নাই। এবং কি এই সারের আসে আমার অসুখ অনেক কমছে। ঠ্যাঙ্গ ঘাও হাতে হয়েছিল, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ডায়াবেটিস অনেক নিয়ন্ত্রণ আইছে, সবগুলাই আনার ভালো হয়েছে। শরীরে বহুত শেরবুট দেখাইছি, ডায়াবেটিস সেন্টারে গেছিলাম, তাও ডায়াবেটিস কমে নাই। এর মেলা জায়গায় বিভিন্ন ডাক্তার দেখাইছি। জামালপুর গেছিলাম, ময়মনসিংহ ওষুধ খাইছি অনেক, কিন্তু কাজ হয় নাই। গাও খালি বৃদ্ধি হয়েছে। এরপরে এই সারের আসিয়ে চিকিৎসা আনার পর 5 মাস চলছে আমার। প্রথম থনে আনার ওষুধ খাই আনার আল্লাহ গাওটাও সব পেলে শুকিয়ে উঠছে। হ্যাঁ আবার ফিরবার আল্লাহানি বেশি হয়েছে। হ্যাঁ আবার সারুন আসছি, হ্যাঁ আবার কমছে ওষুধ খাই। অনেক বেশি ছিল, হ্যাঁ শুকাইছে আল্লাহর মতে। এরপরে শরীর খুবই সুস্থ। আগে শরীর ভালো ঠেক নাই, শরীর কিভাবে মাতলাম ঠেকছে। এরপরে পাও মধ্যে সমস্যা বেশি আসছিল, পা ফেলা হয়নি, কিভাবে যেন হুড়ি আসছিল, হ্যাঁ আল্লাহর মতে খুব কমছে।